নমস্কার শ্রোতাবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বড় মামা যে গল্প নিয়ে হাজির তা সময়ের স্রোতে বাঙালি ও বাঙালির আত্মপরিচয়ের বিবর্তন। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় বাঙালির পরিচয় কখনো স্থির ছিল না। প্রাচীন যুগে ছিল ভূগোল ও ভাষাতাত্ত্বিক পরিচয়, মধ্যযুগে ধর্ম ও লোক সংস্কৃতির প্রভাব, আর আধুনিক যুগে নবজাগরণ ও জাতীয়তাবাদের ছোঁয়া। গবেষকেরা দেখিয়েছেন এই পরিবর্তন একরৈখিক নয়, বরং বহুস্তর বিশিষ্ট ও দ্বন্দ্বময়। সময় বদলেছে, প্রশ্নও বদলেছে, তবু আত্মপরিচয় অনুসন্ধান আজও চলমান। বাঙালির ইতিহাস কোনো সরলরৈখিক অগ্রযাত্রা নয়, এটি একটি চক্রাকার প্রবাহ, উত্থান ও পতনের, সমন্বয় ও সংঘাতের, আত্মপরিচয় নির্মাণ ও ভাঙনের ইতিহাস। এই ভূখণ্ডে রাজবংশ এসেছে, আবার গেছে, সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ভেঙেওছে। কিন্তু রাজাদের ইতিহাসের আড়ালে যে সমাজ, যে সাধারণ মানুষ, যে ভাষা ও সংস্কৃতি, সেই বাঙালি ইতিহাসের প্রকৃত ধারক। বাঙালির ইতিহাস তাই কেবল রাজনৈতিক ঘটনাপঞ্জি নয়, এটি একটি দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের কাহিনী। এই বিবর্তনের ধারা বুঝতে গিয়ে আধুনিক গবেষকেরা দেখেছেন বাঙালির ইতিহাসকে একাধিক চক্রে ভাগ করা যায়। প্রতিটি চক্রে সমাজের কাঠামো বদলায়, ধর্মীয় চেতনা পায় নতুন রূপ, অর্থনৈতিক ভিত্তিও পাল্টে যায়, বরং তার সঙ্গে বদলে যায় বাঙালির নিজের সম্পর্কে ভাবনা। এই ইতিহাস চক্রকে বোঝার ক্ষেত্রে যারা যুগান্তকারী কাজ করেছেন তাদের গবেষণা মূলত তিনটি ধারায় প্রবাহিত হয়েছে: এক, ধ্রুপদী ইতিহাসবিদ; দুই, সমাজ ও অর্থনীতি কেন্দ্রিক গবেষণা; এবং তিন, আধুনিক ও উত্তর ঔপনিবেশিক চিন্তাবিদ। ধ্রুপদী ঐতিহাসিকদের মধ্যে নিহাররঞ্জন রায় বাঙালির ইতিহাস চর্চায় এক অনন্য মাইলফলক। তাঁর গ্রন্থ বাঙালির ইতিহাস আদি পর্ব কেবল একটি বই নয়, বরং বাঙালির আত্মপরিচয় অনুসন্ধানের ভিত্তিপাঠ। তিনি প্রথম দেখান যে বাঙালির ইতিহাসকে রাজা বা রাজবংশ তালিকা ভিত্তি করে বোঝা যায় না। ভাষা, লোকাচার, খাদ্যের অভ্যাস, গ্রামকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, এমনকি বাঙালির তথাকথিত নিষ্ক্রিয়তা সবই একটি বিশেষ ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বাস্তবতার ফল। তার বিশ্লেষণে বাঙালি আর কেবল আর্য বা অনার্য বিতর্কের বিষয় নয়, বরং বহু জনগোষ্ঠীর মিশ্রণে গড়ে ওঠা এক স্বতন্ত্র জাতিসত্তা। রমেশচন্দ্র মজুমদার সম্পাদিত হিস্ট্রি অব বেঙ্গল বাঙালির প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের সবচেয়ে বড় প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃত। এই গ্রন্থে রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সঙ্গে প্রশাসন, ভূমি ব্যবস্থা ও অর্থনৈতিক পরিকাঠামোর বিবরণ পাওয়া যায়। অন্যদিকে যদুনাথ সরকারের গবেষণায় মুঘল আমলের উত্থান পতন, সামরিক শক্তির ভারসাম্য এবং বাংলার রাজনৈতিক অবক্ষয়ের কারণগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যদিও তার দৃষ্টিভঙ্গি প্রধানত শাসক কেন্দ্রিক, তবু সেই রাজনৈতিক পালাবদলই পরবর্তী সামাজিক রূপান্তরের জমি তৈরি করেছে, যা ইতিহাস চক্রের এক গুরুত্বপূর্ণ স্তর। এই রাজনৈতিক কাঠামোর নিচে যে সমাজ কাজ করে, সেই সমাজের গতি প্রকৃতি ব্যাখ্যা করেছেন সমাজ ও অর্থনীতি কেন্দ্রিক গবেষকেরা। বিনয় ঘোষ এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বাংলার সামাজিক ইতিহাসের ধারা এই গ্রন্থে তিনি দেখান বাঙালি সমাজ কিভাবে একাধিক চক্রের মধ্য দিয়ে গেছে, গ্রামীণ সমাজ থেকে নগর কেন্দ্রিক নবজাগরণ, তারপর আবার বিভাজন ও সংকট। 19 শতকের তথাকথিত নবজাগরণকে তিনি একরৈখিক প্রগতির গল্প হিসেবে দেখেননি, বরং এর অন্তর্নিহিত শ্রেণী বিভাজন ও ঔপনিবেশিক প্রভাব এবং সাধারণ মানুষের বিচ্ছিন্নতাকে সামনে এনেছেন। এর ঠিক অন্যদিকে অমলেন্দু দে বাঙালি মুসলমান সমাজের ইতিহাসকে নতুনভাবে পাঠ করার পথ খুলে দেন। দেশভাগ, সাম্প্রদায়িক রাজনীতি ও বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সংকট, এই বিষয়গুলো তাঁর গবেষণায় গভীরভাবে উঠে আসে। তার কাজ দেখায় ধর্ম এখানে কেবল বিশ্বাসের বিষয় নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িয়ে থাকা এক সামাজিক শক্তি। তপন রায়চৌধুরীর
অর্থনৈতিক ইতিহাস চর্চা আবারও প্রমাণ করে ঔপনিবেশিক শাসন বাংলার উৎপাদন ব্যবস্থা ও সামাজিক সম্পর্ককে কিভাবে আমূল বদলে দিয়েছিল। পলিমাটির উর্বরতা যেমন বাংলাকে সমৃদ্ধ করেছে, তেমনি ঔপনিবেশিক লুণ্ঠন সেই সমৃদ্ধিকে ভঙ্গুর করে তোলে। আধুনিক গবেষকেরা এই ইতিহাস চক্রকে আরও বিস্তৃত ও জটিল দৃষ্টিতে দেখেছেন। জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড আমাদের দেখায় দেশভাগ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক বিভাজনের পরিণতি। এই বিভাজন বাঙালির জনমিতি, রাজনীতি এবং সাংস্কৃতিক স্মৃতিকে স্থায়ীভাবে বদলে দেয়। গৌতম ভদ্র ও সাবঅল্টার্ন স্টাডিজ ধারার গবেষকেরা ইতিহাসের কেন্দ্রে নিয়ে আসেন সেই মানুষদের যাঁরা এতদিন ইতিহাসের পাদটিকায় ছিলেন, অর্থাৎ কৃষক, শ্রমিক ও নিম্নবর্গ। তাদের জীবন, প্রতিবাদ ও নীরবতার সহনশীলতাও যে ইতিহাস চক্রের অংশ, তা এই ধারার সবচেয়ে বড় অবদান। আনিসুজ্জামান ও মুহম্মদ এনামুল হকের কাজ বাঙালির সাংস্কৃতিক ইতিহাসকে আরও গভীর করে। বাংলা সাহিত্য, ভাষা আন্দোলন, সুফি প্রভাব এবং লোকজ সংস্কৃতির মধ্য দিয়ে তারা দেখান বাঙালির আত্মপরিচয় কোনো একক ধর্ম বা মতাদর্শে আবদ্ধ নয়। এটি এক দীর্ঘ সমন্বয়ের ফল, যেখানে বৌদ্ধ, হিন্দু, ইসলাম ও লোকাচার মিলেমিশে এক অনন্য সংস্কৃতি গড়ে তুলেছে। এইসব গবেষণার কেন্দ্রে তিনটি মৌলিক প্রশ্ন বারবার ফিরে আসে। প্রথমত, নৃতাত্ত্বিক প্রশ্ন: বাঙালি কে? আর্য, অনার্য নাকি এক সংকর সত্তা? দ্বিতীয়ত, ভূমি ও প্রকৃতি: পলিমাটির দেশ কিভাবে বাঙালির অর্থনীতি, মানসিকতা ও সামাজিক সম্পর্ক গড়ে দিয়েছে? তৃতীয়ত, ধর্মীয় সমন্বয় কিভাবে বহু ধর্মের সহাবস্থান থেকেই বাঙালি সংস্কৃতির মূল সুর তৈরি হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর কখনোই চূড়ান্ত নয়, বরং প্রতিটি যুগে নতুনভাবে নির্মিত। আর ঠিক এখানেই বাঙালির ইতিহাস চক্রের সবচেয়ে মানবিক দিকটি ধরা পড়ে। বাঙালি বারবার ভেঙেছে, আবার গড়েছে নিজেকে। পরাজয়, দুর্ভিক্ষ, দেশভাগ ও রাজনৈতিক ব্যর্থতার মধ্যেও সে ভাষা, গান, গল্প আর স্মৃতির ভিতর দিয়ে টিকে থেকেছে। হয়তো এই কারণেই বাঙালির ইতিহাস কেবল অতীতের কাহিনী নয়, এটি বর্তমানের ভিতর দিয়েই প্রবাহিত। প্রতিটি প্রজন্ম নতুন করে প্রশ্ন তোলে, আমরা কারা, কোথা থেকেই বা এলাম, আর কোন পথে এগোচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয় এক নতুন গল্প। হয়তো সেই গল্পের শুরু এখানেই, একটি ইতিহাস চক্রের শেষ বিন্দুতে দাঁড়িয়ে আরেকটি চক্রের প্রথম শব্দ উচ্চারণ করার মুহূর্তে। এই আলোচনার পথে আমরা বড় মামার গল্পের হাটে একে একে যে বহু পর্বের মুখোমুখি হব, সেগুলো কেবল অতীতের স্মৃতি তুলে ধরবে তা নয়, বরং গল্পের ভাঁজে ভাঁজে বর্তমানকে নতুন চোখে দেখাতে শেখাবে এবং ভবিষ্যৎ ভাবনার জন্য একটি সচেতন দিশা নির্মাণে সহায়ক হবে। প্রতিটি আসন্ন পর্বে ইতিহাসের অজানা স্তর, সমাজ ও সংস্কৃতির নীরব রূপান্তর এবং বাঙালির আত্মপরিচয়ের গূঢ় সংকেত গল্পের মতো করে আমাদের সামনে হাজির হবে। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে আমরা শুধু তথ্য জানব তা নয়, বরং অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করব। তাই বড় মামার গল্পের হাটে আগামী প্রতিটি পর্ব হবে এক একটি আবিষ্কারের যাত্রা, যেখানে ইতিহাস চক্র অনুধাবন ধীরে ধীরে রূপ নেবে গভীর আত্ম অন্বেষণের এক জীবন্ত ধারায়।